সকলে প্রাণের প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের আসরে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম সবার জন্য কিছু কিছু বিষয় রেখেছি। তোমরা দেখো বিষয়গুলো। আজ আমরা প্রথম শ্রেণীর ইংরেজি পড়ব, দ্বিতীয় শ্রেণীর অঙ্ক, তৃতীয় শ্রেণীর অঙ্ক, চতুর্থ শ্রেণীর তোমাদের একজন বন্ধু, সে হাতে কলমে অঙ্ক করে দেখাবে, আর আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি পড়ব। ভালো করে আজকে কিভাবে শব্দকে ভেঙে ভেঙে পড়তে হয় সেই বিষয়গুলো আজকে আমরা জেনে নেব। তো চলো বন্ধুরা, আমাদের আজকের আসর আমরা শুরু করি প্রথম শ্রেণীর ইংরেজি দিয়ে। গানের সাহায্যে ইংরেজি করব এবং তার সাথে আমরা সুন্দরভাবে লিখতে শিখে নেব। চলো যাই ক্লাসে। ছোট্ট বন্ধুরা, তোমরা তোমাদের আমার বই প্রথম শ্রেণীর বের করে ফেলো। এই দেখো 58 পাতা, ঠিক আছে? 5, 10, 8, 58। এই 58 পাতা থেকে আজকে আমরা তোমাদের যে যে জিনিসগুলো শেখাবো সেটা হচ্ছে এই ছড়াগুলো আমরা সুন্দর করে পড়ব, আর তার সাথে আমরা ইংরেজিটা সুন্দরভাবে লিখতে শিখব। হাতের লেখাটা আমাদের সুন্দর করতে হবে। তাহলে চলো আমরা একই সঙ্গে এই বর্ণগুলোকে চিনব এবং গানের তালে শিখব, আর তার সাথে এগুলোকে সুন্দর করে লিখতে শিখব খুব সুন্দরভাবে, এবং আমরা কিছু বলতে শিখব, কথা বলতে শিখব। তাহলে চলো বন্ধুরা, আমরা তাহলে আমাদের আজকের আসর শুরু করি গান দিয়ে। আমার সাথে তোমরা বলবে A B C tumble down D, A B C tumble down D, the cat's in the cupboard and can't see me. বলো A B C tumble down D, বলো A B C tumble down D, the cat's in the cupboard and can't see me. A B C tumble down D, বলো A B C tumble down D, the cat's in the cupboard and can't see me, the cat's in the cupboard and can't see me. A B C tumble down D, বলো A B C tumble down D, the cat's in the cupboard and can't see me, the cat's in the cupboard and can't see me. ঠিক আছে, তাহলে আমরা আজকে এই ছড়াটা শিখলাম। দেখো, আমরা এটা পড়বো তার আগে একটু মানেটা তো জেনে নিতে হবে। দেখো বলছে A B C tumble down D, টাম্বল মানে থরথর করে কাঁপছে ডি, মানে এই ছড়াগুলো একটু মজার ছড়া, সেরকমভাবে একটু উল্টো পাল্টা মানে। তো একটু বুঝে নিই আমরা। A B C tumble down D, A B C tumble down D, ABC এর নিচে ডি করছে কি টাম্বল ডাউন, টলমল করছে। দ্য ক্যাটস ইন দ্য কাপবোর্ড, ক্যাট ইজ ইন দ্য কাপবোর্ড, কাপের যে কাপ রাখার একটা জায়গা, কাপবোর্ড। দ্য ক্যাটস ইন দ্য কাপবোর্ড, আলমারি, থালা বাসন রাখার জায়গা, এগুলোকে কাপবোর্ড বলে। কাপবোর্ড অ্যান্ড কান্ট সি মি, এবং আমাকে দেখতে পাচ্ছে না। ঠিক আছে, এইটা হচ্ছে মোটামুটি মানে। যাই হোক, আমরা মজা করে এটা চলো গানের সুরে শিখে নিই। এরপর চলো আমরা তোমাদের এই যে A B C এই বর্ণগুলো আমরা কিভাবে লিখবো সেটা তোমাদের একটু বলি। দেখো দেখো, তোমাদের এই খাতাতে যদি তোমরা দেখো 3টে দাগ দেওয়া রয়েছে। হ্যাঁ, 4টে দাগ, 1, 2, 3, 4টে। তার মানে এই যে ইংরেজি বর্ণ লেখার জন্য আমাদের এই রকম ভাবে আমরা একটা বিশেষ ধরনের খাতা থাকে, জানো তোমরা, এই যে খাতা, এটাও দেখো আলাদা করে আমি একটা খাতার পাতা থেকে দেখাচ্ছি তোমাদের। তাহলে সেখানে যদি তোমরা দেখো, ঠিক এইরকম দেখো তোমরা, এখানে মাঝখানে লেখার জন্য, তাহলে ওপরে আর নিচে জায়গা রয়েছে, কেন রয়েছে আমরা সেটা দেখাচ্ছি। তাহলে আমাকে এই ঘরের মধ্যে এ লিখতে হবে, তাই তোমাকে করতে হবে কি, এটা সুন্দর করে মুখে বলে এ বোলাও, এ, তাই দেখো এইভাবে করে এ, ঠিক আছে, সুন্দরভাবে বলাতে হবে এ, ঠিক আছে, এইভাবে সুন্দর করে তোমরা এ লিখবে। ঠিক আছে, এরপর বি লেখার জন্য দেখো। হ্যাঁ, এবারে তোমাদের একটা কথা বলে দিই, যখন তোমরা তোমাদের এই ধরনের খাতা, যদি ইংরেজি কারো খাতা থাকে, তাহলে ইংরেজি খাতায় তোমরা লিখবে ঠিক এই যে একটা পুরো লাইনের একটা সারি রয়েছে, তার ঠিক মাঝখানটায়, এইখানটায় তোমাকে এটা লিখতে হবে এ। ঠিক আছে, এ। আর যদি তোমাদের ইংরেজি এরকম আলাদা খাতা না থাকে তাও চিন্তা নেই,
তখন তুমি করবে কি, এই একটা দুটো তিনটে চারটে, এই চারটে লাইনকে একসঙ্গে ধরে নিয়ে লিখতে শুরু করবে। মানে জানো এই এই চারটে লাইন তোমার ইংরেজি খাতার লাইন, তাহলে মাঝখানে তোমাকে করতে হবে এ। তাহলে আমি এটাও দেখিয়ে দিলাম, তোমরা যখন বাংলা খাতায় যদি তোমরা ইংরেজি লেখো এইভাবে লিখবে, হাতের লেখাটা সুন্দর করতে হবে। কিন্তু আবার বলছি, এবার বি দেখো, বি লেখার ক্ষেত্রে তোমাকে এই ওপরের লাইন থেকে নিচে নামিয়ে এইভাবে এই, তাহলে ওপর থেকে, ঠিক আছে, একদম সোজা ওপর থেকে নিচে নামাবে, দিয়ে এইভাবে ঘুরিয়ে বি, ঠিক আছে। আবার যখন তুমি বাংলা খাতায় লিখবে, এইভাবে নিয়ে এসে এইভাবে বি করবে, ঠিক আছে, এইভাবে নিয়ে এসে এইভাবে বি করবে। আর যদি ইংরেজি খাতায় লেখো তাহলে এই তো তুমি দেখতে পাচ্ছ, বি এইভাবে করতে হবে তোমাকে, বি এইভাবে করতে হবে তোমাকে, ঠিক আছে। তাহলে এ বি। এবার সি, সি তো খুবই সোজা, মাঝখানে, ঠিক মাঝখানে এই সি। তাহলে প্রথমে তোমরা এখানে একটু বুলিয়ে নেবে, একবার বুলিয়ে নেবে, দিয়ে এখানে সুন্দর করে সি করবে। আর যাদের এখানে করা হয়ে গেছে তারা তোমাদের ইংরেজি খাতায় আবার সুন্দর করে লিখবে, সুন্দর করে লিখবে সি, সি এইভাবে সুন্দর করে লিখবে, ঠিক আছে। আর যদি ইংরেজি খাতা না থাকে চিন্তা নেই, বাংলা খাতাতেও তুমি লিখতে পারো এই সি, এই সি। তাহলে আবার বলছি, বাংলা খাতায় লিখতে গেলে কিন্তু এই চারটে লাইনকে প্রথমে তোমাকে বুঝে নিতে হবে যে হ্যাঁ এই চারটে লাইন আমার, তো মাঝখানে দুটো লাইনের মধ্যে এটা আমাকে লিখতে হবে মূল অংশটা। এবারে কিছু কিছু বর্ণ উপরের দিকে যাবে, কিছু কিছু বর্ণ নিচের দিকে যাবে, সেগুলো আমরা আস্তে আস্তে শিখে যাব। এবার দেখো ডি, ডি লেখার সময় তোমাকে সি যেমনভাবে লিখেছিলে সেইভাবে এই মোচড়টা দিতে হবে। এই দেখো অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ তো আমরা যখন কোথাও কোনো দাগ দিই তখন যদি সেটা ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে এটাকে বলে, ঘড়ির কাঁটা দেখবে এইভাবে ঘোরে, এইভাবে ঘোরে, তাহলে এটাকে বলে ক্লকওয়াইজ। আর এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে ডিটা আমরা কিভাবে লিখব, এইভাবে তুলে সোজা উপরে উঠবে দিয়ে নামবে, এইভাবে তুলে সোজা উপরে উঠবে এবং নামবে। তাহলে দেখো আমি লিখছি সুন্দরভাবে ডি, এই তুলে একদম ওপর অব্দি তুলতে হবে, দিয়ে নামাতে হবে, ডি, সুন্দর, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদের ডি লিখতে হবে। এবার তোমরা যদি ইংরেজি খাতায় লেখো বা বাংলা খাতায় লেখো কেমনভাবে লিখবে দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ডি তোমরা লিখবে এইভাবে, এই দেখো, এই ঘুরিয়ে সোজা উপরে উঠবে দিয়ে নামবে, এই ঘুরিয়ে সোজা উপরে উঠবে এবং নামবে। আর যদি তুমি বাংলা খাতায় লেখো, তোমার যদি ইংরেজি খাতা এরকম না থাকে কোনো চিন্তা নেই, বাংলা খাতায় এই যে দেখো এই মাঝের অংশটা আমরা ধরে নিয়েছি, এই মাঝের অংশটা আমার ডি এর মাথাটা হবে, দিয়ে ওপরের দিকে উঠবে। তাহলে আমরা শিখে গেলাম এ মাঝে থাকে, বি মাঝে থাকে কিন্তু ওপরের দিকে তার এই যে শুঁড়টা ওঠে, সি শুধু মাঝে থাকে, ডি এরও ওপরের দিকে এই অংশটা ওঠে, এটা মাথায় রাখতে হবে কিন্তু ডি, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা শিখলাম। এরপর আমাদের ই লিখতে হবে, ইটা ঠিক মাঝে, তাহলে আমাকে ই এইভাবে তোমরা একটু বুলিয়ে নিলে, ই এখানে বুলিয়ে নিলে, দিয়ে এইভাবে সোজা ই, আমরা এরকম ভাবে একটু হেলিয়েও করতে পারি ই। তাহলে তোমাদের বাংলা খাতায় যখন করবে, আলাদা যদি ইংরেজি খাতা না থাকে চিন্তা নেই, তোমরা এই ঠিক মাঝে করতে হবে কিন্তু এটা, ঠিক আছে, ই। আর যদি তোমাদের ইংরেজি খাতা থাকে, ইংরেজি খাতার ঠিক মাঝের অংশে এইভাবে আমরা ই লিখব। তাহলে আমরা এই কদিনে এরপর এগুলো সুন্দর করে ইংরেজি লিখতে শিখে যাব। তাহলে দেখো এখানে আবার এবার তোমাদের কতগুলো এখানে টার্ম রয়েছে, একটা শব্দ রয়েছে। দেখো এটা ক্লাসরুম, একটা ক্লাসরুমে আমরা কি কি দেখতে পারি, আমরা পেন দেখতে পাই, দিস ইজ আ পেন, দিস ইজ আ পেন। আমরা বুক দেখতে পাই, দিস ইজ আ বুক, ঠিক আছে। আমরা চক দেখতে পাই, ক্লাসরুমে তোমরা চক দেখতে পাও, পেন্সিল দেখতে পাও, বোর্ড দেখতে পাও এবং বেঞ্চ দেখতে পাও, ঠিক আছে। তাহলে হোয়াট ক্যান ইউ সি, তাহলে তুমি এরপর আমি ইংরেজি কিছু আমাদের বলতে শিখতে হবে। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি হোয়াট ক্যান ইউ সি, তুমি পেনটা দেখিয়ে বলো আই ক্যান সি আ পেন, বলো আই ক্যান সি আ
আ পেন, বলো। এরপর পেন্সিলটা হাতে নাও, দিয়ে আমি তোমাকে জিজ্ঞেস করছি হোয়াট ক্যান ইউ সে, হোয়াট ক্যান ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ? তুই বলো আই ক্যান সি আ পেন্সিল, আই ক্যান সি আ পেন্সিল, বলো। এরপর তোমাকে যদি আমি জিজ্ঞেস করি হোয়াট ক্যান ইউ সি, তুমি বইটা দেখিয়ে বলো আই ক্যান সি আ বুক, আই ক্যান সি আ বুক। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা দেখো তোমরা বিভিন্ন জিনিসকে দেখে দেখে বলো। আই ক্যান সি আ পেন, আই ক্যান সি আ পেন্সিল, আই ক্যান সি আ বুক, আই ক্যান সি এ, দেখি আমার টেবিলে আর কি আছে। আই ক্যান সি আ পেপার, আই ক্যান সি আ পেপার, এটা কাগজ। আই ক্যান সি আ পেপার, আই ক্যান সি। এরপর যদি তোমাকে আমি এটা দেখিয়ে বলি হোয়াট ক্যান ইউ সি, তুমি বলতে পারো আই ক্যান সি সাম, আই ক্যান সি এ কালার পেন্সিল বক্স, কালার বক্স, পেস্টেল কালার বক্স। তাহলে এইভাবে আমরা এগুলো বলতে পারি। তাহলে তোমরা এগুলো একটা একটা করে বলো। এরপর বন্ধুরা চলো আমরা চলে যাই তোমাদের পরের পাতায়। দেখো সুন্দর করে 1-2 লেখার কথা বলা আছে, এগুলো তোমরা অভ্যাস করবে। আমি চলে যাচ্ছি আবার আমাদের পাতা উল্টাও আস্তে আস্তে। এবার বন্ধুরা দেখো এই যে ছড়াটা আছে এটা তো আমরা করবো, তার আগে একটু মানেটা একটু জেনে নিই। FGHI হ্যাঙ্গিং দেয়ার ইজ জে, FGHI ওই দেখো যেটা ওখানে ঝুলছে, FGHI এখানে আছে, যেটা ওখানে ঝুলছে। লেটস পুট দেম টুগেদার, চলো ওগুলোকে সবগুলোকে এক জায়গায় জড়ো করি। অ্যান্ড পাইলড আপ, এক জায়গায় রেখে তাদেরকে এক জায়গায় গাদা করে রাখা, এক জায়গায় জড়ো করে রাখা। পাইল আপ অ্যাজ হেই, খড়ের মতো তাদেরকে আমরা এক জায়গায় জড়ো করে রাখি, এক জায়গায় গাদা করে রাখি। তাহলে এরপর চলো আমরা এই দেখো তোমাদের 65 পাতা বের করে ফেলেছি। আমরা এখান থেকে একটু তালে তালে পড়ি। FGHI হ্যাঙ্গিং দেয়ার ইজ জে, FGHI হ্যাঙ্গিং দেয়ার ইজ জে, বলো। FGHI hanging there is J, FGHI hanging there is J. Let's put them together piled up as hay, let's put them together piled up as hay. FGHI hanging there is J, বলো। FGHI hanging there is J. Let's put them together piled up as hay, let's put them together piled up as hay, let's put them together piled up as hay. তাহলে FGHI এরা দেখো আমরা FGHI এবং J কে চিনে গেলাম। তারা দেখো এদেরকে আমরা একসাথে করে নিয়ে কিভাবে শিখলাম সেটা তোমাদের একটা সুন্দর করে ছড়ার মধ্যে দিয়ে দেওয়া আছে। আমরা চলো এরপরে এফটা লিখতে শিখি। তাহলে দেখো আবার এই দেখো আবার 4টে লাইন, 4টে লাইনের ওপরের দিকে উঠবে, ওপরের থেকে এফটা হবে এই এফ। এফ তোমাদের যদি ইংরেজি খাতায় লেখো তোমরা, আবার বলছি এই যে 4টে লাইন, 4টে লাইনের ওপর থেকে এফ হবে। তাহলে এফ, এফ, ঠিক আছে। আর যদি তোমরা এইখানে লেখো, বাংলা খাতায় লেখো, তাহলে তোমাদের এফটা লিখতে হবে এইভাবে, এই ওপরের দিকে উঠবে এফ, ঠিক আছে। এবার জি, জিটা দেখো বন্ধুরা এই যে 4টে লাইন রয়েছে, মাঝখানে জি এর মাথাটা আছে কিন্তু নিচ দিকে নামবে জিটা, নিচের দিকে। তাহলে এই ঘুরিয়ে এই সুন্দরভাবে জি, দেখো এই সি এর মতো করতে হবে। প্রথমে এই করলাম, দিয়ে ওপরের দিকে তুললাম, দিয়ে সুন্দরভাবে জি, ঠিক আছে। এবার তোমাদের বাংলা খাতায় করতে হবে। তাহলে দেখো আবার আমরা করবো কি, এই 4টে লাইনকে, এই একটা লাইন, দুটো লাইন, 3টে লাইন, 4টে লাইন, এই 4টে লাইনকে একসঙ্গে আগে মনে মনে হিসেব করে নিতে হবে। দিয়ে এরপর জিটাকে আমাকে নিচের দিকে, জিটাকে আমাকে নিচের দিকে নামাতে হবে। তাহলে এই জি নিচের দিকে নামবে,
এটা মাঝের অংশ, কিন্তু এটা মাথায় রাখবে যে এই মাঝটা মাথায় রাখবে। জি নিচের দিকে নামবে, জিটা নামবে নিচের দিকে। আর তুমি যদি ইংরেজি খাতায় লেখো তাহলে এই তো তোমার এইখানে মাঝখানে মাথাটা হবে আর জিটা নামবে নিচের দিকে, ঠিক আছে। এরপর এইচ দেখো আমার উঠবে ওপরে আর নিচে, ওপরে আর মাঝে থাকবে, ওপর থেকে নেমে মাঝে এইচ। এইভাবে সুন্দর করে আমাদের লিখতে হবে। তাহলে আমরা যদি বাংলা খাতায় ইংরেজি খাতায় লিখি, এই দেখো এইভাবে এইচ লিখবো, এইভাবে এইচ লিখবো ইংরেজি খাতায়। আর যদি তোমার বাংলা খাতায় তুমি লিখছো তাহলে এই যে এটা মাঝ, তাহলে মাঝের ওপর থেকে এইচ হবে, তাহলে এই এইচ। এটা কিন্তু বারবার খেয়াল রাখবে, এটা অনেকেই আমরা গুলিয়ে ফেলি, ভুল করে ফেলি, তার জন্য ইংরেজি হাতের লেখা আমাদের খারাপ হয়ে যায়। এবার আইটা দেখো কিভাবে হবে। আইটা ঠিক মাঝখানে, সবচেয়ে সোজা আই লেখা খুব সোজা। এই দেখো আই আমি লিখছি এখানে, ইংরেজি খাতায় যদি লিখি এইভাবে আই লিখবো, এই আই। আর যদি এই রকম বাংলা খাতায় আমরা আই লিখি তাহলে আমাকে আই লিখতে হবে এইভাবে আই, ঠিক আছে। আর জে, তাহলে যেটা কি হবে নিচের দিকে নামবে, যেটা নামবে নিচের দিকে, এই দেখো জে। ঠিক সেরকম ইংরেজি খাতায় তুমি যখন লিখবে এই দেখো যেটা নামবে নিচের দিকে, এই নিচের দিকে, ঠিক আছে। তাহলে মাঝ থেকে নিচের দিকে, যে হবে মাঝ থেকে নিচের দিকে, মাঝ থেকে নিচের দিকে, এটা মনে রাখবে যে। তাহলে তোমার যদি বাংলা খাতায় লেখো তাহলে তোমাকে কিন্তু আবার ওই যে মাঝের অংশ যেখানে আই করেছিলে, তাহলে এই যে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা ইংরেজিগুলো লিখবো। তো চলো এরপর আমরা আরেকটা দেখো লেখা রয়েছে এখানে, তোমাদের ইংরেজি শব্দ দিয়ে বাক্য গঠন করতে বলা হয়েছে। দেখো আই প্লে ফুটবল, বলো আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। হোয়াট ডু ইউ প্লে, তুমি কি খেলো। তাহলে আমি তোমাকে প্রশ্ন করব তুমি কি খেলো, তোমাদের এখানে অনেকগুলো অপশন আছে, 1 2 3 4, there are 4 options। তাহলে তুমি বলো, আমি তোমাকে জিজ্ঞেস করব হোয়াট ডু ইউ প্লে, হোয়াট ডু ইউ প্লে, হোয়াট ডু ইউ প্লে, তুমি কি খেলো। তুমি বলবে আই প্লে ক্রিকেট, বলো। আই প্লে ব্যাডমিন্টন, আমি ব্যাডমিন্টন খেলি। আই প্লে চেস, হোয়াট ডু ইউ প্লে, আই প্লে চেস, বলো। আমি দাবা খেলি। হোয়াট ডু ইউ প্লে, আই প্লে লুডো, আই প্লে লুডো, তাহলে আমি লুডো খেলি। তাহলে বন্ধুরা আজকে আমরা এই দুটো অংশের পড়া করলাম। তোমরা তাহলে এরপর সুন্দর করে এই যে এই ছড়াগুলো করলাম এগুলো সুন্দর করে একটু বারবার বলার চেষ্টা করো, আর হাতের লেখাটা কিন্তু সুন্দরভাবে করো, ঠিক আছে। এর পরের দিন আমরা আবার এই ছড়াগুলো পড়বো এবং বাকি ছড়াগুলো পড়ে পড়ে আমরা সুন্দরভাবে ইংরেজি লিখবো। তাহলে তোমাদের এখন বাড়ির কাজ হচ্ছে এই যা যা রয়েছে ABC তোমরা লিখতে শিখলে সুন্দরভাবে একদম পাতা ভর্তি করে লিখে দেখাও। A পাতা ভর্তি করে, B পাতা ভর্তি করে, CDEFGHIJ এতদূর পর্যন্ত আমরা আজকে শিখে গেলাম। যে পর্যন্ত লেখা সুন্দরভাবে লেখা আমার চাই কিন্তু। তাহলে দেখা হবে আমাদের আমার বইয়ের পরের ক্লাসে, ইংরেজি হাতের লেখা শেখা এবং ইংরেজি পড়তে শেখার পরের ক্লাসে। খুব ভালো থাকবে সবাই, টাটা। এরপর চলো আমরা চলে যাই দ্বিতীয় শ্রেণীর অঙ্ক ক্লাসে। ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের আসরে তোমাদের আমার বই দ্বিতীয় শ্রেণীর বের করে ফেলো। তোমরা যারা দ্বিতীয় শ্রেণীতে আছো 48-এর পর 49 পাতা, সেখানে আজকে আমরা আমাদের অঙ্কের যে একটা ধারণা তৈরি করব সেটা হচ্ছে এই চিহ্নটা সম্বন্ধে আমরা জানব। এই যে তোমরা জানো এই চিহ্নগুলোকে কি বলে, এগুলোকে বলে গ্রেটার দেন বা লেস দেন। তাহলে এটা আজকে আমরা শিখব। এর ব্যাপারটা কি একটু বুঝে নিই চলো। তাহলে প্রথমে আমাদের দেখো তোমাদের এখানে একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি কতগুলো বল রয়েছে, সেখানে বিভিন্ন অঙ্ক রয়েছে 4, 8, 9, 5 এবং 7 এলোমেলোভাবে আছে, কিন্তু এখানে একটা নির্দিষ্ট প্যাটার্নে সাজানো আছে, একটা নির্দিষ্ট
ক্রমে সাজানো আছে, একটা নির্দিষ্টভাবে সাজানো আছে। কি না দেখো 4 এবং 5-এর মাঝে একটা চিহ্ন দেওয়া আছে, এই রকম একটা চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নটা কি? তাহলে তোমাদের আমি বলেছি, তোমাদের আগেও বলেছি, আবার বলে দিই, এই চিহ্নটা এই চিহ্নটার একদিকে একটা সংখ্যা বসাতে হবে, একদিকে আরেকটা সংখ্যা বসাতে হবে। কোন দিকে বড় সংখ্যা বসাবো, কোন দিকে ছোট সংখ্যা বসাবো, সেটা আমরা আজকে জানবো। তো কিভাবে জানবো না, প্রথমেই তোমাদের বলি, মনে করো তুমি এইটা একটা মুখ কল্পনা করে নাও, ঠিক আছে? একটা মানুষের মুখ, মনে করো এটা একটা তোমার বন্ধু, তার কাছে দুটো উপায় আছে। সে বলল যে আমি একটা বড় মিষ্টি খাবো আর একটা ছোট মিষ্টি খাবো। তাহলে তুমি ধরো এখানে একটা বড় মিষ্টি আছে, আর এখানে একটা ছোট মিষ্টি আছে, তাহলে কোন মিষ্টিটা ও খাবে? আমরা মোটামুটি জানি যে মিষ্টিটার সাইজে বড় হবে সেটাই খাবে, তাহলে বড়টা ওর সামনে থাকবে আর ছোটটা ও পেছন দিকে খাবে না। তাহলে এই যে ব্যাপারটা, এইটা থেকে আমরা বুঝে যেতে পারি যখনই এরকম কোনো একটা সংখ্যা থাকবে তখন আমরা যেটা এই দিকটাতে আমাদের বসবে বড় সংখ্যাটা। তার মানে তুমি দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 5 আর এখানে রয়েছে 4। তাহলে তুমি দেখো এই যে, এবারে এইগুলোকে মুছে দাও, মুছে দিলেই তুমি দেখতে পাবে এই দেখো। তার মানে আমরা এটাকে বলতে পারি যে 5-এর থেকে 4 ছোট, 4 লেস দেন 5, 4 লেস দেন 5, এটা আমরা বলবো। তাহলে এইভাবে দেখো সমস্ত সংখ্যাগুলো সাজানো আছে, 5-এর থেকে 7 বড়, সেই জন্য দেখো হাঁ মুখটা এইদিকে আছে। তাহলে এইভাবে এটা সাজানো আছে। এবার তোমার একটি কাজ আছে, এখানে দেখো একটা ফুলের পাপড়ির মধ্যে কতগুলো অঙ্ক রয়েছে, সংখ্যা রয়েছে, সেই সংখ্যাগুলো চলো আমরা প্রথমে পাপড়ি সংখ্যাগুলো দেখি। কি কি সংখ্যা আছে বন্ধুরা? পাপড়ি সংখ্যার মধ্যে আছে 11, ঠিক আছে? আর কি আছে? 14 আছে। তাহলে চলো 11 আছে, 14 আছে, আর আছে 17, এই দেখো, তাহলে 1 10 7 17 আছে। আর কত আছে? আমরা দেখতে পাচ্ছি 1 10 9 19 আছে, এবং রয়েছে 13, ঠিক আছে? 1 10 3 13। তাহলে এইটা আমাদেরকে সাজাতে হবে কিভাবে? এখানে তোমাদের একটা ছক করে দেওয়া আছে, দেখো এই রকম একটা ছক রয়েছে। এখানে একটা প্রথমে একটা বাক্স রয়েছে, তারপরে এই চিহ্ন দেওয়া রয়েছে, তারপরে এই চিহ্ন রয়েছে, তারপরে আবার এই চিহ্ন দেওয়া রয়েছে, তারপরে আবার এই চিহ্ন দেওয়া রয়েছে, এবং তারপরে আবার এই আরেকটা ঘর দেওয়া রয়েছে। তার মানে 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে, 5টা ঘর দেওয়া আছে। তাহলে আমাকে এখানে বসাতে হবে। তাহলে আমি কি করে করব? তাহলে আমাকে প্রথমে করতে হবে কি, এই সংখ্যাগুলোকে আমাকে কার্ড দিয়ে বানাতে হবে। চলো এই সংখ্যাগুলো আমরা কার্ড দিয়ে একটু বানিয়ে ফেলি। এই সংখ্যা, এই যে 11, 11 মানে কি? একটা 10, দেখো 11 মানে কি বন্ধুরা? একটা 10 আর 1 11। আচ্ছা, এটা কত? 1 10 4 14, তাহলে একটা 10 আর 1 2 3 4। তোমাদের কিন্তু আবার বলছি, তোমরা যখন অঙ্ক করবে হাতে কলমে করবে, নিজে হাতে ছুঁয়ে ছুঁয়ে করবে, তাহলে দেখবে অঙ্কগুলো আর কোনো দিন ভুল হবে না। আজকে আমরা এত সুন্দরভাবে এই ছোট থেকে বড় সাজানোটা শিখে যাব, জীবনে তোমার আর ভুল হবে না। তার মানে এটা দেখো 1 10 7 17, তাহলে প্রথমে আমি 1 10 নিলাম, আর আমার নিতে হবে কটা 1? এই দেখো 1 2 3 4 5 6 7, 1 10 7 17 নিলাম আমরা। আর এখানে আমাদের নিতে হবে 1 10 9 19। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই 1 10 9 19-এ কিন্তু আমাদের সবচেয়ে বেশি 1 লাগবে। তাহলে আমরা চলো বানাই। এই 1 10 নিলাম, এবার 1 10 নিয়ে আমরা 9 দেবো। 1 2 3 4 5 6 7 8 এবং 9। 1 10 9 19। আর এখানে আছে 1 10 3 13। তাহলে আমরা এই 1 10 নিলাম, তাহলে 1 2 3 13, 1 10 1 11, 1 10 2 12, 1 10 3 13, ব্যাস হয়ে গেল। এরপর দেখো এখানে আমরা এই যে সাজাবো, এখানে আমি কি লিখবো? আমি দেখতে পাচ্ছি এই যে এইখানে যেটা বসবে, এখানে তার থেকে বড় বসবে,
আবার এখানে যেটা বসবে এখানে তার থেকে বড় বসবে, এখানে যেটা বসবে তার থেকে বড়, এখানে যেটা তার থেকে বড়, তার মানে সবচেয়ে বড়টা বসবে আমার সবচেয়ে এইখানে ঘরে, আর এখানে সবচেয়ে ছোটটা বসবে। এইটা দিয়েই আমি বুঝে গেলাম। তাহলে আমার এখানে সবচেয়ে ছোটকে আমি দেখতে পাচ্ছি, সবচেয়ে ছোট আমি দেখতে পাচ্ছি, সবচেয়ে কম দেখো 1 10 1 11, তাহলে আমি এখানে বসিয়ে দেবো 1 10 1 11। তাহলে এই ঘরটায় আমার বসে যাবে 1 10 1 11। আর এই সবচেয়ে বড়কে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সবচেয়ে বড়, এটা হচ্ছে সবচেয়ে বড়, তার মানে এটা আমি ব্যবহার করে ফেললাম, একটা দাগ দিয়ে দিলাম, এখানে আমি একটা দাগ দিয়ে দিলাম, তার মানে এটা আমার সবচেয়ে বড় হচ্ছে 1 10 9 19, লিখে ফেললাম। এবার আমার এখানে তাহলে এটা আমার ব্যবহার হয়ে গেছে, আমি একটা দাগ দিয়ে দিলাম, এটাও আমার ব্যবহার হয়ে গেছে। এরপর এই 3টে সংখ্যা পড়ে আছে, এদের মধ্যে সবচেয়ে বড়কে 14 17 13। তাহলে আমি দেখতে পাচ্ছি সবচেয়ে এদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 14 17 13, কোনটা না 17, 1 10 7 17। তাহলে আমি এই 17টাকে এখানে লিখে দিলাম 1 10 7 17, ঠিক আছে। এবার আমি দেখতে পাচ্ছি আর কে পড়ে আছে 13 আর 14, 13 আর 14-এর মধ্যে কে বড় না 14 বড়, তাহলে আমি এখানে বসিয়ে দিলাম 14, আর আমার একটি সংখ্যা পড়ে রইল, এটি আমি বসিয়ে দিলাম এখানে 13, ব্যাস হয়ে গেল। তাহলে এইভাবে আমরা, তোমার যদি অনেকগুলো অঙ্ক দেওয়া থাকে তোমরা এইভাবে করে ফেলো, বাকি অঙ্কগুলো তোমরা করে ফেলো, ঠিক আছে। এই আমি তোমাদের একটা দেখিয়ে দিলাম, এবারে এইগুলো তোমরা নিজেরা ঠিক এইভাবে করো। আমি তোমাদের একটু এই যে এটা আমি তোমাদের আবার এখানে যেটা রয়েছে সেটার ক্ষেত্রে দেখো, এইখানে যেটা রয়েছে প্রথম যে ঘরটা, সেখানে দেখো তোমার যেটা থাকবে তার থেকে এই দিকে ছোট থাকবে, তার থেকে এই দিকে ছোট থাকবে, তার থেকে তার মানে এই ঘরটা আমার সবচেয়ে বড় থাকবে, ব্যাস। এবার তোমরা এইভাবে করো, এবং আমি তোমাদের আর কয়েকটা দিচ্ছি, সেই সংখ্যাগুলো এলোমেলো থাকলে সেগুলোকে সাজিয়ে এইভাবে লিখে ফেলো। তাহলে তোমরা আজকে বড় থেকে ছোট, ছোট থেকে বড় কিভাবে সাজাতে হয় বুঝে গেলে। তোমাদের আমি আরেকটা সংখ্যা আমি কতকগুলো দিচ্ছি, এরপর তোমরা সেগুলো কিন্তু করে ফেলো। নাও চলো এরপর আমরা যাই পরের অংশটায়। এই পরের অংশটাতে আমরা 3টে সংখ্যাকে একসাথে যোগ করতে শিখব বন্ধুরা। 3টে সংখ্যাকে আমরা একসঙ্গে যোগ করতে শিখব। কিভাবে করব চলো তোমাদের দেখাই। তাহলে আমার এখানে দেখতে পাচ্ছি রয়েছে 3টে ঘর, তার মানে আমার 3টে, মানে এখানে আমার 3 থাকবে, তাহলে প্রথম ঘরটায় আমি লিখব 3, এই ঘরটায় তুমি 3 লিখবে, যুক্ত এখানে আমার থাকবে, আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 4, তার মানে এইটায় আমার 3টে আছে, এই দেখো 3, এখানে আছে আমার 4, তাহলে 1 2 3 4, এই দেখো 4 আছে। আর এই ঘরটায় এই, এবং এই ঘরটায় আমার আছে 3। তাহলে এরকম 3টে সংখ্যা যখন থাকবে তখন কিভাবে যোগ করব আমি তোমাদের দেখিয়ে দিই। এই দেখো এখানে 3টে আছে, তাহলে এক্ষেত্রে আমাকে করতে হবে কি, এই আমি একো এবং দশও লিখব, ঠিক আছে। আমার এখানে এইটা আমি প্রথম সংখ্যাটা লিখছি 3, তারপরেই সংখ্যাটা লিখছি 4, এবং তারপরেই সংখ্যাটা লিখছি 3। এই 3টে সংখ্যাকে আমাকে যোগ করতে হবে। তাহলে আমি প্রথমে করব কি, এই দুটোকে যোগ করি। চলো প্রথমে এই 4 আর 3 যোগ করলে কত হয় দেখো, 4 আর 3 এই দুটোকে মেশাবো, তাহলে 4-এর পর আমি 3 গুনবো, 4-এর পর 5 6 7, এটা 3-এর ঘর। তাহলে দেখো এখানে 4 আছে, আমি বলবো 4-এর পর 5 6 এবং 7, তাহলে এখানে আমার 7 হয়ে গেল। আর 3 এই 3টে, তাহলে 7-এর সঙ্গে আবার 3 দেবো, 8 9 10, তাহলে 7-এর সঙ্গে 8 9 এবং 10। আর আমি কি জানি, যখনই আমার 10টা 1 হয়ে যাবে আমি তার বদলে পাবো একটা 10-এর কার্ড। এই দেখো, তাহলে আমি পেলাম 10, তাহলে আমি এখানে 1 10, এই 10টা যেহেতু আমি একটা 10 পেয়েছি এখানে 1 লিখলাম, আর এই আমার কোনো 1 নেই সেজন্য আমি 0 লিখলাম, ব্যাস। তাহলে এইভাবে আমরা করব। আচ্ছা এরপরে দেখো আমরা চলে যাই পরের অঙ্কটায়। দেখো পরের অঙ্কটা তোমরা দেখো কি বলছে একটু দেখে নাও। এখানে আমাদের কতকগুলো কি আছে, কচ্ছপ আছে।
সেই কচ্ছপগুলো চলো আমরা বলেছি তোমাদের এই যে কার্ডগুলো থাকবে, এই কার্ডগুলো কখনো তোমার কচ্ছপ হতে পারে, কখনো তোমার ফুল হতে পারে, কখনো তোমার পাখি হতে পারে। তাহলে আমি এখন সাজাচ্ছি, দেখো আমি নিচ্ছি এখানে ঠিক বইয়ে যেমন আছে 1 2 3 4 5 6, আমার এখানে আছে 6টা, তাহলে এই ঘরটা আমি লিখব 6। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো রয়েছে 2টো, তাহলে তুমি আরও 2টো নাও, 1 2, তাহলে এখানে তুমি লিখে দিলে 2। আচ্ছা তারপর এখানে রয়েছে 1 2 3 4 5, তাহলে আমি আবার 5টা নিই, 1 2 3 4 5, এই 5টা নিলাম। ব্যাস, তাহলে এবারে আমি কি করব, এই সবগুলোকে আমাকে যোগ করতে হবে। তাহলে ঠিক সেরকমভাবে পাশে একর ঘর এবং দশর ঘর লিখে ফেলো। লিখে ফেলে আমি লিখছি, এখানে 6 লিখছি, এখানে 2 লিখছি, আর এখানে 5 লিখছি। দেখো সবগুলোই কিন্তু আমি এককের ঘরে লিখেছি, একের ঘরে লিখতে হবে আমাকে, দিয়ে আমি যোগ করব। ঠিক আছে, এবার দেখো প্রথমে কত আছে, আমি প্রথমে এই দুটো যোগ করি, 5-এর সঙ্গে 2। 5-এর সঙ্গে 2 যোগ করার সময় আমি এইভাবে বলবো, 5-এর সঙ্গে 2, 5 6 7, 5-এর পর 6 7, তাহলে এই দেখো 5 আছে, আমি দিচ্ছি 6 আর 7, তাহলে 5 আর 2 আমার হয়ে গেল 7টা। তাহলে এইটার উত্তরটা আমার হয়ে গেল 7, মনে রাখতে হবে কিন্তু। তাহলে প্রথমে এই দুটো যোগ করতে হবে, 5 আর 2 7, এটা মাথার মধ্যে রাখতে হবে। এবার 7-এর সঙ্গে আমি 6 দেব, তাহলে 7 এখানে আছে, তাহলে 7-এর সঙ্গে একটা দিচ্ছি, 8 9 10, যাই 10টা হয়ে যাবে, আমি এইগুলো সরিয়ে তার বদলে নেব একটা 10, এবং 1 10 1 11, 1 10 2 12, এবং 1 10 3 13। তাহলে আমার এখানে হয়ে গেল 1 10, যেহেতু এটা 10-এর ঘর, 10-এর ঘর একটা 10 তৈরি হয়েছে, 1 10 3 13। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে যোগ করব, 5, 5-এর পর 6 7, 7-এর সঙ্গে 6 ঘর, 7 8 9, 6 মানে এতটা, 6 মানে এই যে 1 2 3 4 5 6, 6 মানে এতটা আসতে হবে তোমাকে, এটা মনে রাখতে হবে এটা কোনটা কী ঘর। তাহলে আমি 5 আর 2 7-এর পর এতটা গুনবো, 7 8 9 10 11 12 13, এই দেখো 13। ঠিক আছে, তাহলে তোমরা এগুলো কার্ড দিয়ে করে ফেলো এই অঙ্কগুলো। এইভাবে তোমাদের বইয়ে আরও কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো সুন্দরভাবে তোমরা করে ফেলো এবং আমাদের দেখাও যে তোমরা কী রকম করতে পারলে। তাহলে আমরা পরের দিন তোমাদের বিয়োগ দেখাবো, আর তোমাদের আমি কিছু যোগ দিচ্ছি, সেই যোগগুলোও তোমরা কিন্তু করে ফেলো। এরপর চলো আমরা তৃতীয় শ্রেণীর একটু অঙ্ক করে নিই। দেখা হবে আমাদের অঙ্কের পরের ক্লাসে। খুব ভালো থাকবে সবাই, টাটা। বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আসরে আমরা তৃতীয় শ্রেণীর অঙ্কের একটু ধারণা চলো আমরা ঝটপট আজকে একটু দেখে নিই আমরা কি কি করব। তোমরা জানো আগের সংখ্যা পরের সংখ্যা, এগুলো তো খুবই সহজ ব্যাপার, নিশ্চয়ই তোমরা জানো যে যে কোনো জায়গায় মাইল ফলক যদি তোমরা এরপরে কোথাও দেখো, দেখবে প্রথমে 145, তারপরে 46, তারপরে 47 48 এইভাবে চলে গেছে। তুমি এরপর যখন কোথাও যাবে, তার মানে একটা সংখ্যার পরের সংখ্যা আগের সংখ্যা, এগুলো তো আমরা জানি। তাহলে দেখো এখানে ধরো তোমাকে একটা মাইল ফলক আঁকতে বলা হয়েছে, তুমি এখানে দেখো প্রথমে রয়েছে 148, 104 10 8 48, নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। দেখো এখানে মাইল ফলক আঁকতে বলা হয়েছে, মাইল ফলকে তোমাকে বসাতে বলা হয়েছে। প্রথমে আছে 149, 104 10 9 49, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তারপর হবে 150, তারপর হবে 151, এ তো বলার কিছু নেই, এভাবে চলবে এগুলো। তাহলে তোমরা পূরণ করে ফেলো। এখানেও তাই, এখানেও তাই, 300 301 302। কিন্তু এখানে একটু একটু মাথাটা খাটাতে হবে। ধরো তোমাকে আমি বললাম 150 লেখা আছে, 151 লেখা আছে, তাহলে 151-র আগের সংখ্যাটা কত হবে? তুমি দেখতে পাচ্ছ 150, তার আগের সংখ্যাটা কত হবে? 149। ঠিক সেরকম ভাবে এখানে দেখো লেখা আছে 131। ঠিক আছে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তার আগের সংখ্যাটা হবে 130, তার আগের সংখ্যাটা হবে
2×10 নয় 29, মানে 29 মানে 30-এর থেকে 1 কম। এইভাবে চলবে। ঠিক সেইভাবে এই সংখ্যাগুলো সব তোমরা করে ফেলো। এবং এখানে দেখো একটা মজার রয়েছে, 404, 407, 6 আছে। তার মানে এগুলো খুবই সহজ, তোমরা নিশ্চয়ই পারবে। যে না বলার কিচ্ছু নেই, আমি শুধু একটা দেখিয়ে দিই। এই দেখো, এখানে 404 আছে আর এখানে আছে 406। তার মানে তোমাকে যদি মাঝের সংখ্যাটা বলা হয়, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এটা হবে 405। তাহলে এইভাবে সবগুলো করে ফেলো, আগের পরের সংখ্যা। এইবার দেখো, ছোট থেকে বড়, ছোট বড় দাগ দিই। এইটা কিন্তু তোমাদের একটু আগে আমরা আলোচনা করলাম, আবার তোমাদের বলে দিই। এই রকম যদি একটা দাগ থাকে, আমরা সেটাকে একটা মুখ ধরে নিতে পারি, মুখ ধরে নিয়ে হাঁ ধরে নেব। তাহলে এবার দেখো, একটা প্লেটে ধরো 300, এই দেখো 300, 235 আর 300, 435। তাহলে এখানে আছে 235, এখানে আছে 235 আর এখানে আছে 435। তাহলে তুমি বলো, যে এখানে তুমি তো দেখে বুঝতে পারছো যে 235 আমরা যদি কার্ড দিয়ে বানাই, তাহলে এই দেখো আমরা বানালাম, প্রথমে 200 বানালাম, তারপরে 3×10, দেখো 200, 3×10 30 আর 5, 5টা 1 নেবো। হ্যাঁ, 1 2 3 4 5, এই দেখো। তাহলে এখানে আছে 235 আর এখানে আমার হবে 435। 100, 200, 300, 400, 435। ঠিক আছে, এই দেখো 420, 30 আর 1 2 3 4 5, 435। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কে বড় হবে। তোমার একটা প্লেটে যদি 435টা মার্বেল থাকে, বা একটা বাক্সের মধ্যে 435টা খেলনা আছে, আর একটা বাক্সে আছে 235টা খেলনা, তুমি কোনটা নিতে পছন্দ করবে? নিশ্চয়ই তুমি 435টা নিতে পছন্দ করবে। ঠিক সেরকম পাখি, এই হ্যাঁ, তার মানে এইখানে আমি বসিয়ে দেব 435কে এইদিকে, আর এখানে বসাবো 235কে। তার মানে এই মুখটাকে যদি আমরা সরিয়ে দিই, তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই চিহ্নটা এইভাবে বসবে। ঠিক আছে, আর যদি উল্টো হতো, এইরকম হতো, হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারতাম যে এখানে বড়টা হবে, এখানে ছোটটা হবে। ঠিক আছে, এই তো সহজ ব্যাপার। তাহলে এইভাবে তোমরা কিন্তু সুন্দর করে এই অঙ্কগুলো করে ফেলো, এবং এই অঙ্কগুলো করে আমাদের দেখাও। ঠিক আছে, এই সমস্ত অঙ্কগুলো তোমরা এখন কিন্তু করে ফেলবো। তাহলে দেখা হবে আমাদের অঙ্কের পরের ক্লাসে। খুব ভালো থাকবে সবাই, টাটা। চলো আমরা চলে যাই তোমাদের ছোট্ট বন্ধু অর্কর কাছে। সে তোমাদের হাতে কলমে আজকে বিয়োগ করে দেখাবে। তোমাদের আবার বলে রাখি বন্ধুরা, এই যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো যত আমরা হাতে কলমে করব, তত আমরা সুন্দরভাবে শিখে যাব, অঙ্কটা আমাদের কাছে মজার মনে হবে। তো চলো যাই অর্কর কাছে। নমস্কার, আমার নাম অর্কপ্রভ ঠাকুর। আমি রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্র। আজ আমি 1000 থেকে 1 বিয়োগ করে দেখাবো। তার জন্য আমার একটি 1000-এর কার্ড লেগেছে, কিন্তু আমি 1000 থেকে ভাঙতে পারবো না। তার জন্য আমি 1000কে ভেঙে খুচরো করে আমি এই 10টি 100 কার্ড নিয়ে নিই। তাও আমার হচ্ছে না। এবার আমি একটি 100 কার্ডকে ভেঙে 10টি 10-এর কার্ড নিয়ে নিলাম, তাও হচ্ছে না। এবার আমি এই একটি 10-এর কার্ডকে ভেঙে 10টি এককের কার্ড নিয়ে নেব। এবার উপরে 10-এর কার্ড আছে, নিচে 1-এর কার্ড। এবার আমি বিয়োগ করতে পারবো। 1 বিয়োগ করে দিলাম। এবার আমার কাছে কত থাকলো? এককের ঘরে 1 2 3 4 5 6 7 8 9, এককের ঘরে 9। দশকের ঘরে 1 2 3 4 5 6 7 8 9, আর শতকের ঘরে
আঁকাটাকে ভাঙা যাচ্ছে না, তার জন্য এই আঁকাটাকে ভেঙে এখানে 10 লিখলাম। তো 10টাকেও আমি এখানে একটি 10 ধার নেব, তার জন্য এই 10টিকে কেটে 9 করলাম। এইটিকে কেটে 10 লিখলাম, তাও হচ্ছে না, তার জন্য এই 10টিকে কেটে 9 করলাম, এখানে একটি 10 বসালাম। এবার হবে 1 থেকে এই 10 থেকে 9 বিয়োগ করলো হলো 9। এরপর এইটারও কিছু নেই, তার জন্য 9 নেমে যাবে। এইটারও কিছু নেই, তার জন্য 9 নেমে যাবে। হাজারের ঘরে কিছু নেই, তার জন্য আমার উত্তর হলো 999। নমস্কার। বন্ধুরা, তোমাদের আমরা কিছু অঙ্ক দিলাম, এগুলোও তোমরা কার্ডের সাহায্যে করে ফেলো। তো চলো এরপর আমরা চলে যাই পঞ্চম শ্রেণীর ইংরেজি ক্লাসে। শুধু পঞ্চম শ্রেণীর জন্য হলেও বাকিরা দেখো কিভাবে শব্দকে ভেঙে ভেঙে পড়তে হয়, কেমনভাবে ইংরেজিটা সঠিক উচ্চারণে পড়তে হয়, সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। আজ আমাদের লেসন 3 এর প্রথম ক্লাস। চলো যাই ক্লাসে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর যে লেসন 3 আছে, ফুলমণিজ ইন্ডিয়া, ফুলমণি একটি সাঁওতাল মেয়ে, তার ভারত অর্থাৎ আমাদের সবার ভারত, সেই নিয়ে আজকে আমরা জানবো। এই টপিকে একটা সুন্দর আলোচনা তোমাদের আছে। আজকে আমরা এই টপিকে কি কি বিষয়গুলো শিখব, ইংরেজিটা কিভাবে সঠিক উচ্চারণে পড়তে হয়, ভেঙে ভেঙে পড়তে হয়, সেইটা আমরা শিখব। জটিল শব্দগুলোকে ভেঙে ভেঙে পড়া শিখব এবং তার সাথে আমাদের ভারত সম্বন্ধে তো জানবই, অনেক কিছু জানবো। এবং তোমরা সবাই আজকে আমরা এই প্রত্যেকটা টপিকের যে জটিল শব্দগুলো আছে সেগুলোর মানেগুলো আমি তোমাদের একটু বলার চেষ্টা করব। তাহলে বন্ধুরা চলো তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো, আমরা শুরু করি আজকে লেসন 3 ফুলমণিজ ইন্ডিয়া। তোমরা বের করে ফেলো পঞ্চম শ্রেণীর বাটারফ্লাই বইয়ের পাতা 31 পাতা বের করে ফেলো। দেখো বন্ধুরা, এখানে আমরা একটা ছবি দেখছি। এই ছবিটা তোমরা দেখো, এটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি অসাধারণ ছবি। দেখো মূল ছবিটা আমি তোমাদের দেখাচ্ছি। এই ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ একজন মানুষ এক দৃষ্টিতে তাকিয়ে আছেন দূরে ওখানে। ওটা কি বন্ধুরা, কি বুঝতে পারছো ওটা কি দূর থেকে দেখে? হ্যাঁ, আমরা সবাই বুঝতে পারছি ওটা হচ্ছে ভারতবর্ষের গোটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি জিনিস, সেটা হচ্ছে তাজমহল। তো সেই তাজমহলের দিকে একজন তাকিয়ে আছেন। কে তাকিয়ে আছেন সেই বিষয়টা আমরা পরে জানবো। তার পাশে দেখো একজন রয়েছেন। তো অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা এই ছবিটা দিয়ে, এই দেখো ইনি হচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুর, তাঁর আঁকা এই ছবি তোমাদের বইয়ে আছে। তো চলো আমরা শুরু করি পড়াটা। এই দেখো লেখা আছে পেইন্টিং বাই অবনীন্দ্রনাথ ট্যাগোর। অবনীন্দ্রনাথ ট্যাগোর অর্থাৎ অবন ঠাকুর আমরা যাকে বলি, এই অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ওই ছবি। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তোমরা কিন্তু আমার সাথে পড়বে, আমি যেভাবে বলার চেষ্টা করছি, পড়ার চেষ্টা করছি, কারণ ইংরেজি একটা বিদেশি ভাষা, সেই ভাষাটাকে আমাদের সেভাবেই একটু বলার চেষ্টা করতে হবে, সঠিক উচ্চারণে বলার চেষ্টা করতে হবে। তো চলো আমরা শুরু করি। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তুমি এই ছবিতে কি দেখতে পাচ্ছ? হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ম্যান ইজ গেজিং অ্যাট? হোয়াট ডু ইউ থিঙ্ক? তুমি কি মনে করো এটা কে হবে? দ্য ম্যান ইজ গেজিং অ্যাট, এই মানুষটি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাহলে দেখো আমি এখানে গেজিং শব্দটার মানে দিয়ে রেখেছি, লিখে রেখেছি। আমরা জটিল শব্দগুলোর মানেগুলো কিন্তু লিখে রাখবো, তোমরা কিন্তু নোট করে নিতে পারো। এক দৃষ্টি, তাহলে গেজিং মানে এক দৃষ্টি, লিখে নাও তোমরা। হু ইজ দ্য উইথ দ্য ম্যান? হু ইজ দ্য উইথ দ্য ম্যান? এই মানুষটির সাথে কে রয়েছেন? অর্থাৎ এই যে ছবিটা তোমরা দেখছো, এখানে এই মানুষটির সাথে কে রয়েছেন?
ভাবার চেষ্টা করো। তো চলো আমরা পড়তে শুরু করি। লেটস রিড। লেটস রিড। এখানে এই যে লেটস কথাটা, এটার মধ্যে দুটো শব্দ আছে তোমরা জানো, লেট এবং আস। লেট আস, তাহলে লেটস। তাহলে চলো শুরু করি আমরা পড়া। ফুলমণি ইজ আ সাঁওতাল গার্ল। এটা দেখো একটা অন্য শব্দ, সেটা এখানে ইংরেজিতে লেখা আছে, আমরা কিন্তু উচ্চারণ সাঁওতাল করব না, আমরা সাঁওতাল বলবো। ফুলমণি ইজ আ সাঁওতাল গার্ল। হার হাউস ইজ ইন আ ভিলেজ। তার বাড়িটা একটা গ্রামে, ইন আ ভিলেজ। Have you ever been to her house? তুমি কি কখনো, এভার, এভার মানে হচ্ছে কখনো। Have you ever been to her house? তুমি কি কখনো তার বাড়িতে গেছো? There are beautiful pictures painted on the wall, both outside and inside her house. তাহলে পুরো লাইনটার মানেটা দেখো। There are beautiful pictures, সেখানে আছে কিছু সুন্দর ছবি। পেইন্টেড, আঁকা আছে। পেইন্টেড মানে যেগুলো আঁকা হয়েছে। অন দ্য ওয়াল, দেওয়ালে। বোথ, দুদিকেই, মানে কোনো একটা দেওয়ালের যদি এদিক এবং ওদিকে থাকে, ধরো এই কাগজটার আমি এদিকে লিখলাম ওদিকেও লিখলাম, তখন আমি বলবো বোথ সাইড, বোথ, দুদিকে। আউটসাইড অ্যান্ড ইনসাইড হার হাউস। তাহলে সেখানে খুব সুন্দর ছবি আঁকা আছে তার দেওয়ালের ভেতরে এবং বাইরে। All her neighbors, all her neighbors, দেখো নেইবার মানে হচ্ছে, তোমরা দেখে নাও, প্রতিবেশী, ঠিক আছে। Neighbors have painted on their doorways, তাদের দরজাতে ছবি এঁকেছেন। and interiors, and interiors, তাহলে doorways মানে হচ্ছে দরজা, আর interiors মানে হচ্ছে ভিতর, ঠিক আছে। তাহলে all her neighbors, তার সমস্ত প্রতিবেশীরা, have painted, এঁকেছেন ছবি, on their doorways, তাদের দরজায়, and interiors, এবং অভ্যন্তরে বা ভিতরে। তাহলে ইন্টেরিয়র্স মানে হচ্ছে ভিতর, ঠিক আছে। ইন্টেরিয়র্স মানে হচ্ছে ভিতরে। There are pictures of trees, সেখানে ছবি আছে কিসের? গাছের। flowers, ফুলের, and birds, এবং পাখি। on the walls and floors, হ্যাঁ, তাহলে দেওয়ালে এবং মেঝেতে। ফ্লোর মানে মেঝে। তাহলে পুরো লাইনটা আমরা একবার পড়ে নিই। There are pictures of trees, flowers and birds on the walls and floors, সেখানে গাছের ছবি আছে, গাছ, ফুল এবং পাখিদের ছবি আছে তাদের দেওয়ালে এবং মেঝেতে। ফুলমণি, এখানে একটু কমা আছে, মানে একটু আমাদের থামতে হবে। লাইক হার এল্ডার্স, তার বড়দের মতোই। loves to paint on the mud walls, loves to paint on the mud walls, অর্থাৎ ভালোবাসে ছবি আঁকতে
অন দ্য মাড ওয়ালস। তাহলে দেখো এখানে আমরা এই লাইনটাতে দুটো শব্দ পাচ্ছি, আমরা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। এল্ডার্স, এল্ডার্স মানে হচ্ছে বড়, এল্ডার্স মানে হচ্ছে বড় যারা, তাদেরকে আমাদের দাদা দিদি বা বাবা মা এদের সবাইকে আমরা এক কথায় বলবো এল্ডার্স, ঠিক আছে। আর মাড, মাড মানে কি? মাটি বা কাদা দিয়ে বানানো, মাটি বা কাদার, মাড, ঠিক আছে। তাহলে দেখো তারপর আমরা পড়ি, সি ইউজেস মেনি কালার্স, সে ব্যবহার করত নানা রকমের রং। হার টিচার্স টোল্ড হার দ্যাট, তার শিক্ষক শিক্ষিকারা তাকে বলেছিল, ইভেন ইন অ্যানসেন্ট ইন্ডিয়া, এমনকি ইভেন ইন অ্যানসেন্ট মানে প্রাচীন, প্রাচীন, এই দেখো অ্যানসেন্ট মানে হচ্ছে প্রাচীন, ঠিক আছে। অ্যানসেন্ট ইন্ডিয়া, প্রাচীন ভারতে, পিপল ইউজড টু পেইন্ট, ইউজড টু, এই ইউজ টু কথাটা ব্যবহার করা, করতেন, তারা কোনো কিছু করতেন, এক্ষেত্রে আমরা এই ইউজ টু কথাটা ব্যবহার করি। পিপল ইউজড টু পেইন্ট, মানুষজন ছবি আঁকতেন, ইনসাইড দ্য কেভস, গুহার ভেতরে, কেভ মানে গুহা, অ্যান্ড অন দ্য রকস অফ হিলস, এবং পাহাড়ের যে পাথর আছে তার গায়ে, ঠিক আছে। এটা কিন্তু এই যে আঁকার যে কথাটা তোমাদের বলা হচ্ছে, এটা কিন্তু এমনি এমনি বলা হচ্ছে না, তার কিন্তু প্রমাণ আছে, এভিডেন্স আছে, দেয়ার এভিডেন্স, মেনি এভিডেন্সেস আর দেয়ার, অনেক এভিডেন্স আছে। দ্য রক পেইন্টিংস অফ ভীমবেটকা, দ্য রক পেইন্টিং মানে পাথরের গায়ে যে আঁকা, অফ ভীমবেটকা, ভীমবেটকা কি, চলো তোমাদের ভীমবেটকা নিয়ে একটু বলি। এই দেখো, দিস ইজ দ্য রক পেইন্টিং অফ ভীমবেটকা। ভীমবেটকা হচ্ছে একটি জায়গা, মধ্যপ্রদেশের একটি জায়গা, দেখো, এই মধ্যপ্রদেশের একটি জায়গা, সেখানে এই ভীমবেটকাতে আমরা দেখতে পাই, এবং এই পেইন্টিংগুলো হাজার হাজার বছর আগেকার পুরনো। কতদিন আগেকার চলো পড়ে নিই। ভীমবেটকা আর মোর দেন 20,000 years old, are more than 20,000 years old, 20,000 বছরের বেশি পুরনো। তোমরা ভাবতে পারছো? হ্যাভ এ লুক, এই দেখো, তোমরা দেখো ছবি, পাথরের ভেতরে, পাথরের গায়ে মানে পাহাড়ের গায়ে পাথরের মধ্যে এইরকম ছবি এঁকেছিলেন আগেকার দিনের মানুষজন। আমরা এখন দেখছি কি, এই দেখো, দেখতে পাচ্ছ কত ছবি। These all are the paintings by the ancient people of India, ancient men of India. এই দেখো কতদিন আগে তারা, এবং কতদিন আগে, 20,000 বছর আগে। জাস্ট ইমাজিন, একবার ভাবো, একবার কল্পনা করো, 20,000 বছর আগে সেই আঁকা কিন্তু এখনো দেওয়ালের মধ্যে রয়ে গেছে। এই দেখো কত সুন্দর ছবি, ঠিক আছে। দে আর রেড, তারা লাল, হোয়াইট সাদা, গ্রিন সবুজ, অ্যান্ড ইয়েলো এবং হলুদ, ইন কালার। তারা কীরকম তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো, তাদের রঙগুলো দেখো, তারা সবুজ, তারা লাল, তারা ইয়েলো, বিভিন্ন রঙের আছে, ঠিক আছে। ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা, ফুলমণি কখনো সেখানে যায়নি, নেভার বিন টু ভীমবেটকা, to see the rock painting of ancient men. Fulmoni has never been to Bhimbetka to see the rock paintings
ফুলমণি কখনো ভীমবেটকাতে যায়নি ওই রক পেন্টিংগুলো দেখতে অফ অ্যানসেন্ট মেন, অর্থাৎ প্রাচীন মানুষদের। বাট সি হ্যাজ হিয়ার্ড, কিন্তু সে শুনেছে স্টোরিজ, গল্প অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিংস ফ্রম হার টিচার, তার শিক্ষক শিক্ষিকার কাছ থেকে। তাহলে তোমরাও আজকে ভীমবেটকার এই পেইন্টিং দেখলে, রক পেইন্টিং। চলো আমরা আরও কিছু সেখানকার ছবি দেখাই, তোমাদের দেখানোর চেষ্টা করি। দেখো তোমরা, এই দেখো, তোমাদের তো বলেছি ভারতের মধ্যপ্রদেশের ভীমবেটকাতে এই রকম রক পেইন্টিংসগুলো পাওয়া যায়। এই দেখো সেই জায়গায় এইভাবে যেতে হয়। এই দেখো পাথরের মধ্যে, গুহার মধ্যে সেখানে আমরা দেখতে পাচ্ছি ছবি। এই দেখো সেখানে যাওয়া হচ্ছে। এই দেখো, দিস আর দ্য রক পেইন্টিংস। এইভাবেই কিন্তু পাথরের মধ্যে ছবিগুলো আছে। এই দেখো দ্য বিউটিফুল পেইন্টিংস অন দ্য ওয়ালস। এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা কি অপূর্ব ছবি, কত দিন আগে আঁকা সেই ছবি আমরা এখন দেখছি। ঠিক আছে, এই দেখো, দিস আর দ্য বিউটিফুল রক পেইন্টিংস অফ ভীমবেটকা। ঠিক আছে, এই দেখো তারা লাল, হলুদ, বিভিন্ন রঙের সেই ছবিগুলো। তোমরা একবার ভেবে দেখো, 20,000 বছর আগের আঁকা এই ছবিগুলো আজও কিন্তু সেখানে অমলিন অবস্থায় রয়ে গেছে। 20,000 বছর আগেকার ছবি। ঠিক আছে, তাহলে নাও এরপর দেখো আমরা যে এই অংশটা পড়লাম, এখানে তোমরা জটিল শব্দগুলোর মানেগুলো দেখে নিলে। আমি এবার তোমাদের কিছু জটিল শব্দ যেগুলো আমাদের একটু পড়তে মানে আমরা একটু ভেঙে ভেঙে কেমনভাবে পড়বো তোমাদের একটু বলার চেষ্টা করি। দেখো, হ্যাঁ, আমরা এই যে তোমাদের একটু দেখাই, বিউটিফুল। এই বিউটিফুল শব্দটা যদি আমরা ভেঙে ভেঙে পড়ি, কিভাবে পড়বো? বি মানে আমরা জানি কি ব উচ্চারণ হয়। ঠিক আছে, তাহলে বিই, বি, বিই এ ইউ, বিউ, বিউ। এবার বিই এ ইউ টি আই, বিউটি, বিউটি, বিউটি। আর বিই এ ইউ টি আই, বিউটি, এফ ইউ এল, ফুল, বিউটিফুল। এইভাবে আমরা ভেঙে ভেঙে পড়ব। বিউ, টি, টিআইটি, আর এফ ইউ এল, ফুল, বিউটিফুল। ঠিক আছে, তাহলে আমরা বিউটিফুল শব্দটা শিখলাম। আর কি শিখবো আমরা? চলো, এই দেখো আউটসাইড, নেইবার্স। এই নেইবার্স শব্দটা একটু আমরা ভেঙে লেখার চেষ্টা করি। দেখো, এন মানে তোমরা জানো ন দিয়ে শুরু হবে, ন। তাহলে এন ই আই জি এইচ, নেই, নেই, এন ই আই জি এইচ, নেই। ঠিক আছে, আর এন ই আই জি এইচ, নেই, বি ও ইউ, ব, নেই, ব। আরটা আমরা যতটা সম্ভব না উচ্চারণ করার চেষ্টা করব, নেইব। তারপর এস দিয়ে দিলে নেইবার্স। ঠিক আছে, নেইবার্স। তাহলে এইভাবে আমরা ভেঙে ভেঙে পড়ব। দেখো, পেইন্টেড। তাহলে আমরা এটাকে ভেঙে ভেঙে কিভাবে পড়ব? পি হচ্ছে প, পি এ পে, পি এ আই পেই, পি এ আই এন পেইন, পি এ আই এন টি পেইন্ট, আর পি এ আই এন টি ই ডি, পেইন্টেড। ঠিক আছে, পেইন্টেড মানে যেগুলো আঁকা হয় অন দ্য ডোরওয়েজ। এরপর দেখো ইন্টেরিয়র্স। ইন্টেরিয়র্স মানে কি? ভিতর। দেখো, তোমরা জানো ইন্টেরিয়র্স মানে হচ্ছে ভিতর। তাহলে আমরা এই ইন্টেরিয়র্স শব্দটা একটু লেখার চেষ্টা করি। চলো, আই এন, ইন, এটা তো না পারার কিচ্ছু নেই। আই এন টি ই, ইনটে, ইনটে, আই এন টি ই আর আই, ইন্টেরি, ইন্টেরি, আই এন টি ই আর আই ও আর, ইন্টেরিয়র,
ইন্টেরিয়র, আর শেষে একটা এস দিলে ইন্টেরিয়র্স। ঠিক আছে? এরপর দেখো আমরা আরেকটা জটিল শব্দ দেখে নিই, অ্যানসেইন্ট। অ্যানসেইন্ট, অ্যানসেইন্ট মানে হচ্ছে প্রাচীন। এই দেখো, অ্যানসেইন্ট মানে হচ্ছে প্রাচীন। এই শব্দটা আমরা একটু লেখার চেষ্টা করি ভেঙে ভেঙে, কেমন? চলো, এ হচ্ছে অ্যা, এ হচ্ছে অ্যা, এরপর এ এন, অ্যাম, তোমরা জানো এ এন, অ্যাম। এরপর এ এম সি আই, অ্যানসেই, অ্যানসেইন্ট, 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 এইভাবে অ্যানসেইন্ট। তুমি যদি ভেঙে নাও তুমি কিন্তু সহজেই শব্দগুলো সুন্দরভাবে পড়তে পারবে। এরপর দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি আর সেরকম মোটামুটি শব্দগুলো আছে, তোমরা পড়লে। তাহলে এর পরের দিন আমরা এই অংশটা তোমরা পড়লে, এই অংশটা একটু ভালো করে বারবার রিডিং পড়ো, পড়ে তোমরা একটু বোঝার চেষ্টা করো, বারবার পড়ো এবং সুন্দরভাবে লিখে আমাদের দেখাও। তাহলে আমরা পরের দিন বাকি অংশটা পড়ে এই গল্পগুলো জানবো। তোমাদের এই যে তৃতীয় লেসনের যে গল্পগুলো আছে, মজা করে আমরা আমাদের ভারত সম্বন্ধে জানবো, ভারতের কত কিছু আমাদের জানার আছে, সেগুলো আমরা একে একে জানবো। তাহলে আজ আমরা আমাদের আজকের আসর এখানে শেষ করছি। এর পরের দিন তোমাদের যে লেসন 3 আছে তার পরের অংশটা আমরা পড়বো। নাও তোমরা এবার সুন্দর করে এই যে অংশটা আমরা পড়লাম বারবার সুন্দর করে ভেঙে ভেঙে পড়ো এবং প্রত্যেকটা শব্দের মানেগুলো একটু লেখার চেষ্টা করো আর সুন্দরভাবে আমাদের লিখে দেখাও। ভালো থাকবে, দেখা হবে আমাদের পরের ক্লাসে। টাটা বন্ধুরা, এইভাবে আমরা সব কিছু সুন্দরভাবে শিখে নেব। আজ আমাদের সময় শেষ, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। খুব ভালো থাকবে সবাই এবং আমাদের এই ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে আগামীকাল। টাটা।